রিকশার জন্য অপেক্ষা করছি। দিলু কাকা রিকশা ঠিক করতে গেছে। লোকটাকে বাবা, আব্বা অথবা আব্বু এই জাতীয় কিছু বলে সম্বোধন করা উচিত, কিন্তু আমি তা করতে পারছি না। অভ্যাসের কারণেই পারছি না। বহুদিনের অভ্যাস হুট করে বদলে ফেলা যায় না। মিনিট 10 দাঁড়ানোর পর একটা রিকশা পাওয়া গেল। দিলু কাকা ঝলমলে গলায় বলল, আম্মাজান উঠে আয়, এ নে তোর জন্য আইসক্রিম এনেছি। আমরা কোথায় যাচ্ছি? বাপ মেয়ের থাকার জন্য ছোটোখাটো একটা বাসা ভাড়া করেছি। কয়েকদিন ওখানে থাকার পর গ্রামে চলে যাব। আমি স্কুলে যাব না। দিলু কাকা চুপ করে গেল। খানিক পর ইতস্তত করে বলল, আগে বাসায় যাই, তারপর না হয় দেখা যাবে। আজ আবার পরীক্ষা আছে, চাইলেও স্কুল কামাই করা যাবে না। উনি বিড়বিড় করে বলল, ভালো ঝামেলায় পড়লাম। বুঝিনি, তোরে বলছি না আম্মাজান, স্কুলে যেতে কি স্কুল ড্রেস লাগবে? বই খাতা ব্যাগ কলম সবই লাগবে। চিন্তা করিস না, আমি ও বাড়ি গিয়ে নিয়ে আসবো। তুই একদম চিন্তা করিস না, বাপ থাকতে তোর কোনো কষ্ট হবে না। ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে চেয়ে রইলাম। এভাবে হুট করে চলে আসাটা বোধহয় উচিত হলো না। মা বাবা নিশ্চয়ই মনে খুব কষ্ট পেয়েছে। কাল রাতে গল্প পড়ার সময় হঠাৎ মনে হলো দিলু কাকা আমাকে বশ করে নিজের মেয়ে বানাতে চায়। আমি যদি বশীভূত হওয়ার নাটক করি তাহলে ওনার পরিকল্পনা ধরতে পারবো। তারপর মা বাবাকে সব বলে দেব। কিন্তু শেষ পর্যন্ত জানলাম আমি সত্যি ওনার মেয়ে। মা বাবাকে এই কথাটা অস্বীকার করতে পারতো না, চিৎকার করে বলতে পারতো না আমি তাদের মেয়ে। হয়তো পারতো না, চিৎকার করে বলতে পারতো না আমি তাদের মেয়ে। হয়তো পারতো না, পারলে নিশ্চয়ই বলতো। এভাবে চলে আসতে দিত না। 2 রুমের টিনের ঘর। একটা ঘরে গাবদা ধরনের জিনিসপত্র ঠাসা, অন্যটা বেশ সুন্দর, ছিমছাম করে গোছানো। দিলু কাকা বলল, মা এটা তোর ঘর, পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। মাকে দেখবি? এটা তোর মায়ের ছবি। দিলু কাকা অসম্ভব সুন্দরী এক মহিলার ছবি দেখালো। তার ঠোঁটের উপর কালো একটা তিল। অজান্তে নিজের ঠোঁটের উপর হাত চলে গেল। এটা তাহলে মায়ের কাছ থেকে পাওয়া। চোখ ভিজে উঠছে। এ জীবনে কখনো মাকে ছুঁয়ে দেখা হবে না। দিলু কাকা আমাকে স্কুলের সামনে ছেড়ে দিয়ে গেল। তার নাকি কাজ আছে। দেখলাম সেই কবিরাজের বাড়ির দিকে হাঁটছে। হয়তো তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছে। হঠাৎ কেউ একজন আমার নাম ধরে ডাকলো। পাশ ফিরে দেখি ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অত্যন্ত কোমল গলায় বললেন, স্কুলের ভেতর যাচ্ছ না কেন? স্কুল শুরু হতে এখনো 40 মিনিট বাকি। আমি একটু আগে চলে এসেছি। একটু আগে না, বেশ আগে চলে এসেছ। ইতস্তত করে বললাম, আপনি এখানে কেন এসেছেন? ডালিয়া খোঁজ নিতে এসেছিলাম। কাল ওদের বাসার ঠিকানা জানা হয়নি, মোবাইল নম্বর বন্ধ, তাই ভাবলাম স্কুলে আসতে পারে। আপনি সব রোগীর প্রতি এমন যত্নশীল নাকি বিশেষ বিশেষ রোগীর প্রতি? কেন বলো তো? কিছু না, এমনি জানতে চাইলাম। আমার বেলায় তো খোঁজ নেননি, তাই। ডাক্তার সাহেব হাসলেন, মৃদু গলায় বললেন, আমার সাথে 1 কাপ কফি খাওয়া যাবে? যদিও স্কুলের বাচ্চাকে এমন প্রস্তাব দেওয়া মানানসই নয়, তবুও বললাম, আমি মোটেও বাচ্চা নই। রাজি থাকলে ওই ক্যাফেতে গিয়ে বসতে পারি। চলুন। ডাক্তার সাহেব কোনার দিকের একটা টেবিলে বসলেন। ওয়েটার ছেলেকে ডেকে কফি অর্ডার দিলেন। সহজ গলায় বললেন, বসো। এত ভয় পাচ্ছ কেন? চেয়ার টেনে বসতে বসতে বললাম, আমি মোটেও ভয় পাচ্ছি না। অথচ খেয়াল করলাম আমার গলা কাঁপছে। ডাক্তার সাহেব বললেন, দেখো, তোমাকে এসব কথা বলা মানায় না। বয়স হিসাবে তুমি খুব ছোট। তীক্ষ্ণ গলায় বললাম, আমি একদম বাচ্চা না। বারবার বয়স নিয়ে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, তুমি বাচ্চা না। তোমার চিন্তা ভাবনা বড়দের মতোই। নানান রকম নাটক সিনেমা দেখার কারণে প্রেম নামক জিনিসটা তোমার মস্তিষ্কের 80% জায়গা দখল করে নিয়েছে। কিসব বাজে কথা বলছেন? আমি কি সত্যি বাজে কথা বলছি? তুমি আমায় নিয়ে কিছুই ভাবনি? না। আপনাকে নিয়ে ভাববো কেন? কি ভাববো? উনি একটু মিইয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে চশমা ঠিক করতে করতে বললেন, তাহলে হয়তো আমি ভুল বুঝেছি। যাই হোক, দুঃখিত। তুমি কিছু মনে করো না। আমার খুব দরকার একটা কাজ আছে, এখনই মনে পড়ল। তুমি বসে কফি খাও, লাগলে অন্য কিছুও খেতে পারো। আমি বিল দিয়ে যাচ্ছি। আপনি এমন ছটফট করছেন কেন? শান্ত হয়ে বসুন। উনি বসে পড়লেন। কঠিন চোখে মুখে বললেন, প্রথম দেখায় ভালোবাসা,
এ জাতীয় কথায় আমি একদমই বিশ্বাস করি না। এত বছরের জীবনে কোনো মেয়েকেই প্রথম দেখায় পছন্দ করতে পারিনি, ভালো লাগেনি। কিন্তু সেদিন প্রথম তোমায় দেখলাম, যার সব কিছু আমার ভালো লাগলো। ভাবলাম সাহিত্যের এই কথাটা মিথ্যে না। আগ বাড়িয়ে বাসার ঠিকানা রেখে দিলাম। মেয়েদের পেছনে ঘোরা আমার স্বভাব না। তবুও তোমার স্কুল খুঁজে বের করেছি। অবশ্য এর অন্য একটা কারণ ছিল। কী কারণ ছিল? সেদিন তনিমার সাথে আমার ওভাবে কথা বলা তোমার অনেক কষ্ট দিয়েছে। তুমি স্বীকার করো নাই করো, এটা সত্যি। তুমি চাইলে তোমার সব অনুভূতি লুকিয়ে রাখতে পারবে না। তোমার বয়স খুব অল্প। প্রচুর নাটক সিনেমা দেখো। কারো থেকে সামান্য আঘাতে খুব বড় ভুল করে ফেলা অসম্ভব কিছু না। আপনি কি মরে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, ওই ধরনেরই। তুমি ভাবতে পারো আমি তনিমাকে পছন্দ করেছি বা কিছু। সেই ভুলটা ভাঙার জন্যই তোমার খোঁজ করেছি। আমি আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি একই কাজ করতেন? হয়তো করতাম না। তাদের প্রতি আমার অনুভূতি কেমন হতো জানা নেই। আবার করতেও পারি, সঠিক বলতে পারছি না। আমার চোখ থেকে পানি পড়ছে। কেন পড়ছে জানি না। শত চেষ্টা করে আটকাতে পারছি না। উনি হাত বাড়িয়ে আমার গাল স্পর্শ করতে গেলেন, কিন্তু করলেন না। হাত সরিয়ে নিয়ে বললেন, তোমায় কি খুব কষ্ট দিয়ে ফেললাম? বিশ্বাস করো, আমি কষ্ট দিতে চাইনি। আমি চোখ মুছতে মুছতে বললাম, আমার জীবনের অনেক বড় একটা সত্যি আছে। আপনি জানলে আর কখনো আমায় এসব বলবেন না। কি সত্যি? আমি কি জানতে পারি? সেদিন যার সাথে আপনার ওখানে গিয়েছিলাম, সে আমার আসল বাবা না। আমি সাধারণ একজন মালির মেয়ে। বাবা কখনো আসল নকল হয় না। বাবা নামক শব্দটা খুব ভারী। সবাই বোঝা বইতে পারে না। এই যে রাস্তায় রাস্তায় এতিম ছেলে মেয়েগুলো ঘুরে বেড়ায়, ওদেরও তো কেউ না কেউ জন্ম দিয়েছে। রাস্তার ঘুরে বেড়ানো পাগল মেয়েদেরও সন্তান হয়। তারা মা হয়, কিন্তু কেউ বাবা হয় না। বলার সময় অনেক বড় কথা বলা যায়, কিন্তু মেনে নেওয়া খুব কঠিন। আপনি কি আগের দিনের মতো করে আমায় বিয়ের প্রস্তাব দিবেন? আমি জানি দিবেন না। আমি উঠে দাঁড়ালাম। এই পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না, কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? তোমার বাড়ির ঠিকানা কি? এখন কোথায় থাকছো? সোনাতলার ওখানে টিনের ভাড়া বাসায়। দিলু নামে খোঁজ নিলে দেখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার স্কুলের দেরি হয়ে যাবে। আমি কিছু না বলে সেখান থেকে চলে এলাম। সব কিছু মিলিয়ে মাথায় কাজ করছে না। একটা ক্লাসেও মনোযোগ দিতে পারলাম না। স্কুল শেষে দিলু কাকা আমায় বাসায় নিয়ে এলো। এক গ্লাস দুধ হাতে দিয়ে বলল, সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস, এ দুধটুকু খেয়ে নি। অনিচ্ছা সত্ত্বেও দুধটুকু খেয়ে নিলাম। শরীরটা একটু ভালো লাগছে না। মা বাবার কথা খুব মনে পড়ছে। এতদিনের ভালোবাসার প্রতিদান হিসেবে এভাবে বাড়ি থেকে বেরিয়ে আসা উচিত হয়নি। কি ভাবছিস? কিছু ভাবছি না। মাথাটা কেমন ভার ভার লাগছে। ঘরে গিয়ে শুয়ে পড়। সারাদিন স্কুল করে ক্লান্ত হয়ে গেছিস। দরজার সামনে দাঁড়ানো ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছে। দিলু কাকা ওনার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কে? এখানে কি চান? জি, আমি ডালিয়ার ডাক্তার। ওর খোঁজ নিতে এসেছি। দিলু কাকা অনিচ্ছা সত্ত্বেও ওনাকে ভেতরে আসতে দিল। একটা চেয়ারে বসতে দিয়ে বলল, ডালিয়া তুই ভেতরে যা, আমি দেখছি উনি কি বলে। এলোমেলো পায়ে ঘরের ভেতর চলে এলাম। চোখে ঘুম জড়িয়ে আসছে। মাথার ভেতর কেমন যেন চক্কর দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারছি না। শেষবার জ্ঞান হারানোর আগে শুনলাম ডাক্তার সাহেব দিলু কাকা কি বলছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক শুনলাম নাকি ভুল জানি না, তবে মনটা আনন্দে ভরে গেল। উনি এই বাড়ি পর্যন্ত চলে আসবেন ভাবতে পারিনি। চোখ খুলো অন্ধকার ঘরে। মাথাটা কেমন ঝিমঝিম করছে, হাত পা বাঁধা। কোথায় আছি আমি? ঘরের মধ্যে আবছা অন্ধকার। দরজা জানালা বন্ধ, পর্দা টেনে দেওয়া। টিনের ঘর দিনের বেলা পুরোপুরি অন্ধকার করা সম্ভব না, বিধায় সামান্য আলোর রেখা দেখা যাচ্ছে। বিছানায় উঠে বসতেও চেষ্টা করলাম, পারলাম না। হাত পা খুব শক্ত করে বাঁধা। কাউকে রাখবো, কিন্তু কাকে? দিলু কাকা কোথায় আছে? সে আমার এই দশা করল নাকি? ভয়ের চোটে ঘামতে শুরু করলাম। অনেক সিনেমা দেখেছি। আমার সাথে কি তো তেমন কিছু হবে নাকি হয়েছে? ভয়ে গলা শুকিয়ে আসলো। নিঃশ্বাস নিতে পারছি না। হঠাৎ দরজা খোলা শব্দ। তাকে দেখে দিলু কাকা দাঁড়িয়ে আছে। সে স্বাভাবিক ভঙ্গিতে লাইট জ্বালালো। ঝলমলে গলায় বলল, ঘুম শেষ? হ্যাঁ শেষ।
আমার হাত পা বেঁধে রেখেছেন কেন? বাজারে গেছিলাম মা, কিছু জিনিস কেনার জন্য। ভাবলাম তুই একা থাকবি তাই। এটা কেমন যুক্তি? একা থাকবো বিধায় হাত পা বেঁধে রাখবেন? রেগে যাস না মা, ভেবেছিলাম জেগে উঠলে তুই চলে যাবি। বাপের মন তো। ভুল হয়ে গেছে মা। বিরক্তি নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। লোকটা বলে কি? মাথায় সমস্যা নাকি? ঘুম থেকে জেগে উঠলে চলে যেতে পারি বিধায় হাত পা বেঁধে রেখে গেছে। বাচ্চা ভালোনো কথা। এই দেখ, তোর জন্য জামা নিয়ে এসেছি, গোসল সেরে এটা পরে আয়। সব কিছু অদ্ভুত লাগতে শুরু করলো। লোকটার ভাবগতিক সুবিধার ঠেকছে না। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, কয়টা বাজে এখন? 10টা বাজে। 10টা বাজে মানে? 10টার সময় এমন দিনের আলো থাকে নাকি? সকাল 10টা বাজে। তুই কাল বিকেলে ঘুমিয়েছিস তো, তাই বুঝতে পারছিস না। মাথায় বাজ পড়ার মতো অবস্থা। এত লম্বা সময় ঘুমিয়েছিলাম কেন? মাথাটা এখনও ঝিমঝিম করছে। কিছু হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তার সাহেবের কাছে যেতে হবে, হয়তো উনি এসবের খুব চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন। দেরি করিস না, গোসল সেরে আয়। বিরক্ত মুখে উঠে দাঁড়ালাম। ঘর টিনের হলেও পাকা বাথরুম, টাইলস বসানো, ঝর্ণার সিস্টেমও আছে। বরফ শীতল পানি, বেশ আরাম করে গোসল শেষ করলাম। গায়ে পানি ঢালার পর শরীরটা ঝরঝরে লাগছে। দরজার ওপাশ থেকে দিলু কাকা বলল, গোসল শেষ হলো তোর? পরোটা ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রায় শেষ, কাপড় বদলে আসছি। নতুন ড্রেসটা খুব বিশ্রী ধরনের, পাতলা কাপড়ের ছেঁড়া পোশাক, তাতে বাজে বাজে ছবি আঁকা। দেখলেই বমি আসে। মানুষের রুচি কত জঘন্য হলে এমন পোশাক কিনতে পারে, ভাবতে গা গুলিয়ে উঠল। অন্য কোনো কাপড় সাথে আনিনি, উপায় নেই দেখে ওটাকেই পরতে হলো। ভেজা তোয়ালেটা ওড়নার মতো করে পরে নিলাম। দরজা খুলতেই দেখি দিলু কাকা দাঁড়িয়ে আছে। এভাবে বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকার মানে কি? লোকটা কি করতে চাইছে? খাবারের আয়োজন ভালো। পরোটা, গরুর গোস্ত, ঘন ডাল, একটা প্লেটে ফল কেটে সাজানো। অপরিচিত দুজন লোক খাটে বসে আছে। দিলু কাকা বলল, ওনারা তোর আঙ্কেল হয়, সালাম দে মা। জড়ানো গলায় বললাম, আসসালামু আলাইকুম। লোক দুটো উত্তর দিল না। পরোটা ছিঁড়তে ছিঁড়তে একে অপরের দিকে তাকিয়ে হাসল। সেই হাসি আমার কাছে ভালো লাগলো না। বিরক্ত গলায় বললাম, আমাকে আগে ডাকলে না কেন? স্কুল যেতে পারলাম না। যাবে তো মা, সমস্যা নেই, হেড স্যারকে আমি বলে দেব। আচ্ছা ঠিক আছে। লোক দুটো সমানে হেসে যাচ্ছে। খাওয়া শেষ করে ওদের একজন বলল, দরদাম ঠিক হয়ে যাক, ভারত পাঠাতে 6 লাখ নেব, বাকিগুলো আপনি হাতে পাবেন। একটা বর্ডার পার করে দিতে 6 লাখ একটু বেশি হয়ে গেল না? আপনার মালও তো ভালো না, বুঝতেই পারছেন। অবাক হয়ে বললাম, কি বিক্রি করবে আব্বা? দিলু কাকা হাসলো, বৃষ্টি গলায় বলল, পদ্ম কাটার কাটাকে বিক্রি করে দেব, মরার পরও কম জ্বালায়নি। কে পদ্ম কাটা? কেউ না, ওরে বেঁধে ফেলেন, মায়া বহুত চালাক হয়েছে। ওঝা বলল জাদু নাকি কাজ করেনি। এই মায়া হুঁশে আছে। চোখের পলকে লোক দুটো আমার হাত বেঁধে ফেলল। মুখে টেপ লাগাতে লাগাতে বলল, দিনের বেলা এসব করছি, সমস্যা হবে না তো? আরে না, কিসের সমস্যা হবে, আশেপাশে বাড়ি ঘর নেই, তাই তাড়াতাড়ি করেন। ঠিক সেই মুহূর্তে মা ঘরে ঢুকলো। মায়ের সামনে দুজন পুলিশ বন্দুক তাক করে আছে। মা হাসতে হাসতে বলল, দিলু ভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, পদ্ম কাটারাম মরে না, মানুষ বদলে বেঁচে থাকে। তুই এখানে কিভাবে? তোকে ঠিকানা দিয়েছে কে? মা উত্তর দিল না। আমার হাত পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, তুই ঠিক আছিস মা? মাকে জড়িয়ে ধরলাম। কেন যেন খুব করে কাঁদতে ইচ্ছে করছে। টেবিলের চারদিকে ছড়িয়ে থাকা চেয়ারে বাবা, মা আর আমি বসেছি। সামনের চেয়ারে দারোগা সাহেব থমথমে মুখে আমাদের দিকে তাকিয়ে আছেন। ওই দুজন লোক সহ দিলু কাকাকে জেলের ভেতর আটকে রাখা হয়েছে। প্রথম দিকে শুধু হাত করা পরা ছিল। বাবা বললেন, দারোগা সাহেব, এমন বিষাক্ত কেউটো সাপকে বাইরে রাখবেন না, এদের নিঃশ্বাসও বিষ ছড়ায়। দারোগা সাহেব অমত করলেন না, সোজা হাজতে পুরে দিলেন। মা বলল, ওদের খুব কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন, ফাঁসি টাসি জাতীয়। দারোগা সাহেব গম্ভীর গলায় বললেন, সে না হয় ব্যবস্থা করব, কিন্তু আপনি কিভাবে জানলেন এমন হতে পারে? এই দিলু লোকটা মোটেই সুবিধার না। 8 মাসের অন্তঃসত্ত্বা বউকে নিয়ে
এখানে এসেছিল। তারপর থেকে আমাদের বাড়িতে থাকতো। ভীষণ বদকিসিমের লোক। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। পদ্ম বলেছিল। পদ্মকে? ডালিয়ার জন্মদাত্রী মা। মহিলা খুব চালাক ছিলেন, সাথে পুলিশের চর। কোনো এক নারী পাচারকারী দলকে ধরতে দিলুর সাথে পরিচয় হয়েছিল। তারপর প্রেম, ভালোবাসা, বিয়ে। দিলু কথা দিয়েছিল ওই পথ ছেড়ে দেবে, কিন্তু কুকুরের লেজ কি আর সোজা হয়? বাবা অবাক হয়ে বললেন, এসব কথা তুমি জানলে কিভাবে? পদ্ম বলেছিল। দুজনের কত শত গল্প হতো। দারোগা সাহেব নড়ে চড়ে বসলেন, কঠিন মুখে বললেন, দিলুকে আপনার সন্দেহ হলো কেন? ডালিয়ার জন্মের পর ওর মা মারা যায়। আমরা ওকে দত্তক নিতে চেয়েছিলাম, কিন্তু ওই দিলু 20 লাখ টাকা দাবি করে বসলো। আমার মুখের দিকে তাকিয়ে উনি টাকার জোগাড় করলেন। দিলুকে টাকা দেওয়া হলো। টাকা পাওয়ার পরই গ্রামের বাড়ি চলে যায়। তারপর বছর 4 কোনো খোঁজ খবর ছিল না। 4 বছর পর হঠাৎ ফিরে আসলো, হাতে পায়ে ধরে আবার মালির চাকরি নিল। দারোগা সাহেবের মুখ দেখে মনে হচ্ছে উনি প্রচণ্ড বিরক্ত হচ্ছেন। মায়ের পেঁচানো কথা ওনার ভালো লাগছে না। বাবা তরল গলায় বললেন, আহা, সোজাভাবে বলো না। তোমাকে দিলুর ব্যাপারে খবর দিল কে? ডালিয়ার ডাক্তার। ওই ছেলেটাই তো আমায় কল দিয়ে বলল পুলিশ নিয়ে দিলুর ওখানে যেতে। ডালিয়া বিপদে পড়েছে। কোন ডাক্তার? কি নাম? সাইকিয়াট্রিস্ট ডাক্তার মেহেদি হাসান নাম। লোকটা নিজেই কেন আমাদের খবর দিল না? আপনাকে বলল কেন? মা হতাশ গলায় বলল, আমি জানি না। দারোগা সাহেব সন্দেহের চোখে মায়ের দিকে তাকিয়ে রইলেন। বাবা বললেন, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আপনারা তদন্ত করুন, প্রয়োজন হলে বলবেন। আচ্ছা বেশ, মেহেদি ছেলেটার নাম্বার আছে? কোন ঠিকানা? আছে, নম্বর আছে, চেম্বারের ঠিকানা আছে। সেগুলো আমাদের কাছে দিয়ে যান। ওর ব্যাপারেও খোঁজ নিতে হবে। মা ডাক্তার সাহেবের ঠিকানা দিলেন। সম্পূর্ণ রাস্তা কারোর সাথে একটাও কথা বললাম না। কি বলবো? কথা বলার মতো মুখ আছে নাকি? বাড়ি ফেরার পর মা বলল, হাত পা ধুয়ে আমার কাছে এসো, তোমার সাথে কথা আছে। ভয়ে বুক কাঁপতে লাগলো। মা অবশ্য বিশেষ কিছু বলল না। ভাবলেশীনভাবে একটা চিঠি হাতে দিয়ে বলল, মেহেদি লিখেছে, তোমাকে দিতে বলল। তুমি তাকে কোথায় পেলে? কাল রাতে আমাদের বাড়িতে এসেছিল। এসে বলল, দিলু নামের লোকটাকে তার ভালো লাগছে না। যদিও তুমি তাকে বলেছ উনি তোমার নিজের বাবা, তবু ওর কেমন সন্দেহ হচ্ছিল। আমি বললাম, কি সন্দেহ হচ্ছে তোমার? মেহেদি বলল, আমি ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম। উনি আমার কোনো কথাই শুনলেন না। ঘাড় ধরে বের করে দিলেন। বাজে ভাষায় গালাগাল দিতে দিতে বললেন, তোর এই জায়গার ঠিকানা কে দিয়েছে? আমি বললাম, এতে কি প্রমাণ হয়? মেহেদি বলল, দেখুন, আমি ওনার কাছে ডালিয়াকে বিয়ের প্রস্তাব দিতে গিয়েছিলাম। কোনো বাবাই বিয়ের প্রস্তাব শুনে এমন করতে পারে না। হয়তো তোমাকে তার পছন্দ হয়নি। উনি আমার নাম পর্যন্ত জিজ্ঞেস করেনি। মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছেন। তুমি আমায় কি করতে বলো? ডালিয়া যদি কাল স্কুলে না যায়, তাহলে আপনি পুলিশ নিয়ে ওখানে যাবেন। আমার মন খুব রাখছে। মা চুপ করলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাক্তার সাহেব দুপাতা চিঠি লিখেছেন। ওনার হাতের লেখা খুব সুন্দর, অক্ষরগুলো স্পষ্ট এবং গোছানো, ছাপা হরফের মতোই। চিঠি শুরুতে সম্বোধন। উনি লিখেছেন, প্রিয় ডালিয়া। লেখার পর 3টা ডট দিয়েছেন। হঠাৎ আমার কেমন অদ্ভুত লাগতে শুরু করে। পানি পিপাসা পাচ্ছে, হাত পা থর থর করে কাঁপছে, হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। ছুটে গিয়ে পানি খেলাম। দূর, 1 গ্লাস পানি থেকে পিপাসা মেটে? আরও কয়েক গ্লাস পানি খাই। পরপর 3 গ্লাস পানি পান করে বিছানায় বসে পড়লাম। খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি। মা আবার ঘরে উকি দিল। শান্ত গলায় বলবো, আসবো আমি? আসলে আসবে, অনুমতি নেওয়ার তো কিছু নেই। ভাবলাম তুই ঘুমিয়ে পড়েছিস, তাই জিজ্ঞাসা করছিলাম। না, জেগে আছি। কিছু বলবে? হ্যাঁ, বলবো তো নিশ্চয়ই। তোকে একজনের ছবি দেখাতে এলাম। মা একটা ছবি বের করলো। ছবিতে 2জন মহিলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা খুব হাসছে। মা বলল, এই মহিলাটাকে চিনিস? হ্যাঁ, চিনি। মা, কিভাবে চিনিস? দিলু কাকা দেখিয়েছিল। এই ছবিটা আমার কাছে ছিল। অনেকবার তোকে দেখাতে চেয়েছি, মন সাড়া দেয়নি। ভেবেছি তুই পরের মেয়ে হয়ে যাবি। আজ আর কোনো বাধা নেই, দেখানোই যায়। খানিকক্ষণ পর মায়ের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললাম, মায়ের ব্যাপারে কিছু বলবে?
মা ভীষণ অবাক হয়ে আমার দিকে তাকালো। পরক্ষণে সহজ গলায় বলল, তোর মা ছিল পুলিশের আন্ডার কভার অফিসার। কোনো এক নারী পাচারকারী চক্রকে ধরতে গিয়ে দিলুর সাথে পরিচয় হয়। দিলুকে তো দেখেছিস। দেখে শুনতে খারাপ না, বেশ ভালো দেখতে। আগে আরও সুন্দর ছিল, খুব গুছিয়ে কথা বলতে পারত। পদ্ম তার প্রেমে পড়ে গেল। নিয়মিত যোগাযোগ হতো দুজনের। পদ্ম নিজের কাজ ভুলে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়ল। চক্রটা যখন ধরা পড়ে তখন পদ্ম 2 মাসের অন্তঃসত্ত্বা। দিলুর সাথে গোপনে বিয়ে করেছে। পদ্মর মাথায় হাত, কি করবে? শেষ পর্যন্ত অল্পের জন্য দিলুকে নারী পাচারকারী চক্রের সাথে ফেঁসে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। সাধারণত কেসে 6 মাসের জেল হয় দিলুর। তারপর দুজনে এখানে চলে আসে। কিন্তু জীবন তো গল্পের মতো সুন্দর হয় না। 6 মাস জেলে খাটার পর কারণে দিলুর মনে পদ্মর ওপর ক্ষোভ জমে শুরু করে। প্রায়ই দুজনের ঝগড়া হতো। সামান্য ব্যাপার মারামারি পর্যন্ত চলে যেত। মাঝে মধ্যে পদ্ম বলতো, সে বেঁচে না থাকলে যেন আমি ওর সন্তানের দায়িত্ব নিই। দিলুকে আজকাল ভরসা করতে পারে না। লোকটা খুব খারাপ, নিজের মেয়ের বউকেও পাচার করে দিতে পারে। মা থামলেন, তার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি বললাম, দিলু কাকা তখন পদ্ম কাটা বলল কেন? তোর মায়ের আসল নাম সৈয়দা পদ্ম। প্রথম দিকে পরিচয় গোপন রাখতে দিলুকে নিজের নাম পদ্ম কাটা বলেছিল। কি অদ্ভুত নাম। মা একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে বলল, দুপুরে খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে, খেতে আয়। আমি শুধু মাথা নাড়ালাম, মুখে কিছু বললাম না। ডাক্তার সাহেবের চিঠিটা বের করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম। প্রিয় ডালিয়া, আশা করি সুস্থ আছো। পৃথিবীর কোনো অনিষ্ট তোমায় স্পর্শ করতে পারেনি। আমিও বেশ ভালো আছি বলা চলে, তবে খানিকটা অস্থির হয়ে আছি। তোমায় কিছু বলার আছে, কথাগুলো খুব জরুরি। সামনাসামনি বলতে পারলে ভালো হতো, কিন্তু তা সম্ভব না, বিধায় চিঠি লিখতে হলো। চিঠি ফিটির যোগ অনেক আগেই চলে গেছে। এসব 90 দশকের ব্যাপার, তবুও লিখতে বেশ ভালো লাগছে। যাই হোক, তুমি তো জানো আমি একজন সাইকিয়াট্রিস্ট হওয়া তো মুখের কথা না। এর জন্য অনেক পড়াশোনার দরকার হয়। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শেষ করে মেডিকেল এন্ট্রান্স এক্সাম দিতে হয়। সেখানে চান্স পেলে MBBS করতে হয়। আমি এসব পড়ার পর আবার সাইকিয়াট্রি স্পেশালাইজেশনের MD করেছি। তুমি কি বিরক্ত হচ্ছ? শোনো, তোমাকে আমার পড়াশোনার ফিরিস্তি শোনাচ্ছি না। আমার বয়স কত হতে পারে তা বোঝাতে চেষ্টা করছি। আমার পড়াশোনা 1 বছর আগেই শেষ হয়েছে। বর্তমানে চাকরি খুঁজছি। আব্বু বললেন, বসে থেকে কি করবি, একটা চেম্বার খোল, কিছু রোজগার হবে। বাবার কথাতে চেম্বার খুললাম। বড় মামা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, কাজেই লাইসেন্স বের করতে তেমন অসুবিধা হয়নি। দৌড়াদৌড়ি যা করার মামা নিজেই করেছেন। বুঝতে পারছো, নিশ্চয়ই আমার বয়স 30-এর কাছাকাছি। অন্যদিকে তুমি খুব ছোট, স্কুলে পড়ো। আমাদের বয়সের ব্যবধান কম হলেও 16-17 বছর। এত ছোট মেয়েকে কি করে বিয়ের প্রস্তাব দেয়? সমাজে এই ব্যাপারটাকে কখনোই ভালো দৃষ্টিতে দেখবে না। লোকজন বলবে আমি কচি মেয়ে পেয়ে সব ভুলে গেছি। হয়তো তোমাকেও নানান কথা শোনাবে। তাছাড়া সত্যি বলতে 17 বছর কম কথা না। অত্যন্ত নিয়ম মাফিক চলাফেরা করি বিধায় আমার চেহারায় বয়স বোঝা যায় না। নিয়ম করে একবেলা শরীরচর্চা করি। খাবার দাবারের বিষয়ে খুব সচেতন। প্রতিদিন সকালে 1 কাপ করলার শরবত খাই। বাদাম, কিশমিশ, ছোলা একসাথে ভিজিয়ে সকালে নাস্তা করি। তুমি মনে কষ্ট নিও না। তোমাকে যা যা বলছি সেগুলো বলা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলো, নিজের মনটাকে আটকাতে পারিনি। প্রাপ্তবয়স্ক হয়েও কিভাবে এমন ছেলে মানুষই করে বসলাম জানা নেই। নিজের কাছে প্রশ্ন করেছি অনেকবার, কোনো উত্তর পাইনি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, চিঠির কথাগুলো খুব গুছিয়ে লেখা উচিত ছিল। আমি পারিও, কিন্তু এখন পারছি না। কেন পারছি না তাও এর এক রহস্য। মন খারাপ করো না। তুমি অসম্ভব রূপবতী। আমার থেকে 1000 গুণ ভালো কাউকে পাবে। আমার মতো খারাপ লোকের কথায় কিছু মনে করো না। ভুল করেও কোনো উল্টোপাল্টো সিদ্ধান্ত নেবে না। জীবনে চলার পথে অনেক ভুল মানুষের সাথে পরিচয় হয়, তাদের মনে রাখতে নেই। সব ভুলে নতুন করে ভালো থাকতে চাওয়ার নাম জীবন। আর ভালো থাকতে পারাটা সফলতা। আজ আর নয়, ভালো থাকবে সব সময়। দোয়া রইল। পারলে আমাকে মাফ করে দিও। ইতি, মেহেদি। চিঠিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। লোকটাকে নিজেকে কি মনে করে? আমার এমন চিঠি লেখার অধিকার ওনাকে কে দিয়েছে? আমি ছোট, এজন্য আমায় ছেড়ে চলে যাবে?
কম বয়সী মেয়েকে কি কেউ বিয়ে করা যায় না? মায়ের মুখে শুনেছি। নানা, তার নানা 40 বছর বয়সে 15 বছরের এক মেয়েকে বিয়ে করেছিল। কি হয়েছে তাতে? কিচ্ছু হয়নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। জীবনে এমন কষ্টের মুহূর্ত আর কখনোই আসেনি। একবার ইচ্ছে করলো কিছু একটা খেয়ে নিজেকে শেষ করে দিই। কী লাভ শুধু 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 বেঁচে থেকে? কি আছে এখানে? আলনা থেকে ওড়নাটা হাতে নিয়ে খাটের উপর দাঁড়ালাম। ফ্যান হাতে পাচ্ছি না। বিরক্ত হয়ে চেয়ার নিয়ে এলাম। ফ্যানের সাথে ওড়না পেঁচাতে পেঁচাতে মনে পড়লো মা একটা চিরকুটো দিয়েছিল। ওটা তো পড়া হয়নি। তড়িঘড়ি করে নিচে নেমে এলাম। চিরকুটটা মেলে ধরে পড়তে আরম্ভ করলাম। প্রিয় ডালিয়া, জানি চিঠি পড়ে তুমি খুব কষ্ট পেয়েছ। পাওয়াটাই উচিত। এই বয়সে আবেগ খুব বেশি থাকে। একবার কোনো বিষয় মাথায় ঢুকলে তা পোকার মতো জেঁকে বসে। অবশ্য তুমি খুব শক্ত মেয়ে। নিজেকে সামলানোর যোগ্যতা তোমার আছে। মনে রাখবে, যে তোমাকে ছেড়ে অন্যদিকে চলে যাবে সে অত্যন্ত ফালতু লোক। সে মহামূল্যবান হীরা ফেলে চলে গেছে। এতে তার নিজেরই ক্ষতি হয়েছে। তোমার তো কিছুই হয়নি। ফুলের বাগানের পাশ দিয়ে অনেক প্রজাপতি উড়ে যায়। ফুলের আকর্ষণে তারা ছুটে ছুটে আসে। এটাই তো স্বাভাবিক। ফুলকে কখনো প্রজাপতির পেছনে ছুটতে দেখেছ? দেখনি নিশ্চয়। তুমি শুধু ফুল নও, গোটা এক ফুলের বাগান, যা সৌরভ শুধু প্রজাপতিকে নয়, মানুষকে আকর্ষণ করে। একটা বোকা প্রজাপতির জন্য মন খারাপ করাটি কি ফুলের বাগানকে শোভা পায় নাকি মানানসই? তুমি অসম্ভব রূপবতী, সোনার পাত্রে উজ্জ্বল মুক্তদানা। হীরার কিরণের মতো চমক তোমার। চাঁদের আলো পর্যন্ত তোমার রূপের কাছে ফিকে হয়ে যায়। তোমার টানা টানা চোখ, ভ্রুজোড়া, ঠোঁটের ওপরের ছোট কালো তিল, এ অপরূপা সুন্দরী রমণীকে কি এক অযোগ্য পুরুষের জন্য কষ্ট পাওয়া মানায়, যে তার কদরই করতে পারেনি? কখনোই মানায় না। তুমি কি পচা এদো ডোবার মাঝে ফুটে থাকা কচুরিপানা ফুলের জন্য ডানা ভাঙা প্রজাপতি হতে চাও, নাকি হাজার ফুলে সুরভিত বাগান হতে চাও? সিদ্ধান্ত তোমার। তুমি নিজেকে কোথায় দেখতে চাও, এই সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দিও না। চোখ বন্ধ করে দেখো, সেখানে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবে না। আগুন ছুঁয়ে দেখো, তোমার হাত ঝলসে যাবে। তুমি কি নিজেকে শেষ করে এই আগুন, এই অন্ধকারকে আপন করে নিতে চাও? নির্মল বাতাসে দাঁড়িয়ে ফুলের শোভা উপভোগ করতে চাও না? এই সুন্দর পৃথিবী বাহারি রূপ দেখতে চাও না? রাতের আকাশে হাজার তারার মাঝে চাঁদকে কতই না সুন্দর দেখায়। জীবন তো একটাই। ভুল মানুষের জন্য ভুল সিদ্ধান্ত নিতে গিয়ে সেই জীবনকে শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। যে তোমায় ছেড়ে চলে যেতে পারে, তার কিন্তু তুমি থাকা না থাকায় কিছুই যায় আসে না। সেও কখনো তোমার কবরের পাশে দাঁড়িয়ে বিলাপ করবে না। তোমায় হারিয়ে যে তার কোনো কষ্টই নেই। কষ্ট নেই বিধায় তো সে তোমাকে ছাড়তে পেরেছে। যে তোমায় ছাড়তে পেরেছে, তুমি তাকে ছাড়তে পারবে না? এত দুর্বল তুমি? আর কিছুই লেখা নেই। ঠাসাঠাসি করে লিখতে গিয়ে এক অক্ষর অন্য অক্ষরের গায়ের উপর উঠে গেছে। চোখ মুছে ফেললাম। আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। সত্যি তো, ডাক্তার সাহেব আমাকে ছাড়তে পেরেছে, তাহলে আমি কেন তার জন্য কষ্ট পাব? আমি কোনো কষ্ট পাবো না। বাথরুমে গিয়ে শীতল পানিতে হাত মুখ ধুয়ে উজু করলাম। মায়ের কাছে গিয়ে বললাম, ভাত দাও। থালায় ভাত দিয়ে নাড়াচাড়া করছি, মুখে তুলতে পারছি না। গলা দিয়ে খাবার নামছে না। বাইরে থেকে নিজেকে শক্ত দেখালো, মন পড়ার গন্ধে মস্তিষ্ক আচ্ছন্ন হয়ে আছে। এগুলো একান্তই ব্যক্তিগত কষ্ট, কেউ এর ভাগ নিতে আসবে না। মা আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল, খাচ্ছিস না কেন? শরীর খারাপ লাগছে নাকি? না, শরীর খারাপ না, এমনিতেই কিছু ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। এক্ষুনি তো বললি ভাত দাও। বলেছিলাম, কিন্তু এক্ষুনি সত্যি খেতে পারছি না। জোর করো না। খাবার ফেলে ঘরে চলে এলাম। মায়ের দিকে ফিরে তাকাতে ইচ্ছে করলো না। তাকালেই তার হতভম্ব মুখখানি দেখতে হতো, যা আমার একদম পছন্দ নয়। জীবনে মাঝে মধ্যে এমন সব অদ্ভুত খেলা দেখায় যে সহ্য করা যায় না। এর তীব্র যন্ত্রণা শেষ কোথায়? খানিকক্ষণ বিছানায় গড়াগড়ি করলাম। ঘুমাতে পারলে হয়তো সামান্য একটু শান্তি পেতাম, কিন্তু ঘুম তো আসছে না। না, এভাবে শুয়ে থাকা যাবে না। কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। অলস মস্তিষ্ক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। গল্পের বই পড়লে কেমন হয়? মন্দ হয় না। বাবার লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসতে হবে। লাইব্রেরিটা বেশ বড়। ঘরের দুপাশে পড়ার জন্য মাঝারি সাইজের দুটো টেবিল রাখা। টেবিলের উপর একটা করে ফুলদানি।
তাতে রঙিন কাগজের ফুল। এই জিনিসটা দেখলে বোঝা যায় বাবা কতটা শৌখিন মানুষ। মা জানালার পাশের টেবিলে বসে কিছু একটা লিখছে। লিখছে খুব মনোযোগ দিয়ে এবং বারবার চোখ মুছছে। আমি ধীর পায়ে হেঁটে মায়ের কাছে গেলাম। স্বাভাবিক গলায় বললাম, মা, আমার কিছু ভালো লাগছে না, আমায় একটু জড়িয়ে ধরবে? মা আমায় জড়িয়ে ধরল, ভেজা গলায় বলল, কষ্ট পায় না মা, কষ্ট পায় না। আমার সত্যিই কিছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে। বেড়াতে যাবি? চল কোথাও থেকে ঘুরে আসি। নদীর পাড়ে ঘোরাঘুরি করলে ভালো লাগবে। তুই একটু অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসি। মা চলে গেল। টেবিলের উপর একটা ডায়েরি রাখা। মা তাহলে ডায়েরি লিখছিল। মায়ের হাতের লেখা খুব সুন্দর, গোটা গোটা অক্ষর, লাইনগুলো বেশ সোজা সোজা। চেয়ারে বসে পড়লাম মা কী সব লিখছিল। পরে দেখি মা হিসেবে আমি একজন অযোগ্য একজন মহিলা। পদ্মর কোল থেকে ছোট ডালিয়া কেনে নিজের কোল জোড়ালেও কখনো ওর মা হয়ে উঠতে পারেনি। মেয়েটা আমার দোষে শেষ হয়ে গেল। মা হয়ে কখনো ঠিকঠাক খেয়াল রাখতে পারলাম না। বাচ্চা মেয়েটা দিনের পর দিন নাটক সিনেমা দেখে মস্তিষ্ক নষ্ট করে ফেলেছে। আমি কোনোদিন খোঁজ নিতে যাইনি। কি দেখেছে, কি করছে, কোন ধরনের সিনেমায় আসক্ত, কিছুই না। আমি আমার মতো থেকেছি। ওর বাবার সাথে ঝগড়া করেছি, সিরিয়াল দেখেছি, নিজেকে সময় দিয়েছি। সব কিছুর মাঝে আমায় মা হয়ে ওঠা হয়নি। এটা কি ব্যর্থতা না? আজ কেন যেন মনে হচ্ছে এটাই চরম ব্যর্থতা। আমি মা হতে পারলাম না। জন্ম না দিলে কি মা হওয়া যায় না? হয়তো যায়, কিন্তু আমি পারলাম না। ডায়েরিতে আরও কয়েক লাইন লেখা ছিল, পড়তে পারলাম না। তার আগে মা বলল, কি করছিস? এদিকে আয়, বেশি দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে। আসছি মা, কাপড়টা বদলে আসি। মায়ের হাত ধরে নদীর পাড়ে হাঁটছি। শান্ত নদী স্নিগ্ধতা ছড়াচ্ছে। নদীর এই স্নিগ্ধতা আমায় স্পর্শ করতে পারছে না। কোনো আগুনে মন পড়ছে। গানের এই লাইনটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ধরা গলায় বললাম, না। তুমি কি ডাক্তার সাহেবের চিঠি পড়ছিলে? মা সহজ গলায় বলল, না, মেহেদি আমায় পড়তে নিষেধ করেছিল। ও, জানো মা, উনি খুব খারাপ মানুষ। আমার দেখা সবচেয়ে খারাপ মানুষ উনি। মা অবাক হয়ে বলল, খারাপ হবে কেন? আমার কাছে তো ছেলেটা বেশ ভালোই মনে হলো। মেহেদি না থাকলে ওই দিলুর হাত থেকে তোকে বাঁচাতে পারতাম না। দিলুর হাত থেকে বাঁচিয়ে কী লাভ হলো মা? উনি তো নিজেই আমাকে একটু একটু করে মেরে ফেলছে। এর চেয়ে দিলু কাকা মারলে খুব কষ্ট কম হতো। মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, হয়তো আমাকে বোঝার চেষ্টা করছে। বাচ্চা মেয়ের মুখে আমার কথা মেনে নিতে পারছে না। আমি আর কিছু বললাম না। গভীর বিষাদে চোখে পানি চলে এলো। আমার জীবনটা কি আর একটু সুন্দর হতে পারতো না? বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। দিনের আলো মরে এসেছে। পশ্চিম আকাশ লাল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে গল্পের বই নিয়ে বসলাম। আজকাল গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগে। বই পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। মা এসে ডেকে তুলল, জড়ানো গলায় বলল, চল, আমাদের যেতে হবে। রাত কয়টা বাজে? এখন আবার কোথায় যেতে হবে? রাত বেশি হয়নি, সবে 9টা বাজে। তনিমাকে পাওয়া যাচ্ছে না, ওকে খুঁজতে যাব। তনিমাকে পাওয়া যাবে না কেন? সে আবার কোথায় গেল? মা শোনো, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে। বোকার মতো কথা বলিস না ডালিয়া। তনিমার মা কল দিয়েছিল, ওরা খুব কাঁদছে। তোর বাবাকে আর আমাকে যেতে বলেছে। তোমাদের যেতে বলেছে, তোমরা যাও, আমাকে ঝোলাঝুলি করছো কেন? মা কড়া গলায় বলল, চুপচাপ রেডি হয়ে নাও, তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না। কাঁদো কাঁদো মুখে মায়ের দিকে তাকালাম। উনি আমার নিজের মা হলে এমন কড়া কথা বলতে পারতো না নিশ্চয়। প্রায় সারা রাত খোঁজাখুঁজি চলল, তনিমাকে কোথাও পাওয়া গেল না। দারোগাবাবুজি গম্ভীর গলায় বললেন, চিন্তা করবেন না, চলে আসবে। 24 ঘন্টার আগেই মিসিং কেস নেওয়া যায় না। আপনারা অনেক করে বললেন, বিধায় আসলাম। আমরা বললাম, আর আপনি চলে এলেন। এমনটা তো আগে কখনো শুনিনি। তোমার বয়সে দুনিয়ার সব কিছু শুনে ফেললে তো সমস্যা মা। তোমাদের বেলায় সব পুলিশ আসতেন না, তারা 24 ঘন্টা অপেক্ষা করে তবেই কাজ শুরু করতেন। এসেছি কারণ আমারও তনিমার বয়সে একটা মেয়ে আছে। এই কষ্টটা আমি অনুভব করতে পারছি। ওহ, দুঃখিত, কিছু মনে করবেন না। দারোগা সাহেব সুন্দর করে হাসলেন। অসম্ভব কোমল গলায় বললেন, ঠিক আছে মা, তুমিও মনে কষ্ট নিও না। ওনার হাসি আমার কাছে খুব ভালো লাগলো। কারো হাসির সঙ্গে সূক্ষ্ম মিল পাওয়া যায়। কে সেই ব্যক্তি? ডাক্তার সাহেব?
পরদিন বিকালে খবর এলো তনিমার লাশ পাওয়া গেছে। তনিমাকে খুব বাজেভাবে হত্যা করা হয়েছে। সম্পূর্ণ মুখ থেতলে দিয়েছে, চেহারা বোঝা যাচ্ছে না। লাশের পাশে স্কুল কার্ড দেখে তনিমাকে শনাক্ত করা হয়েছে। বাবা থমথমে গলায় বললেন, দেশটা শেষ হয়ে গেছে। ফুলের মতো বাচ্চা মেয়েটাকে কিভাবে মেরেছে জানোয়াররা। আমি বললাম, তনিমা ফুলের মতো সুন্দর, বিধায় অমন করে মারতে পেরেছে। কুৎসিত হলে আর মারতে পারতো না। ফুল খুব সুন্দর, মানুষ সেই ফুল তুলে বাজারে বিক্রি করে, খোপায় পরে, হাতে নিয়ে ঘোরাঘুরি করে, তারপর ফেলে দেয়। সোজা কথায় ফুলের সৌন্দর্য মুগ্ধ হয়ে আমরা তাকে নষ্ট করে ফেলি। ফুল আর মানুষ এক জিনিস নয় ডালিয়া। গাছে থাকলেও ফুল এক সময়ে ঝরে যায়। আমি কঠিন মুখে বললাম, মানুষও তো এক সময় মরে যায় বাবা, তাই বলে কি আমরা মানুষকে মেরে ফেলবো? বাবা চমকে উঠলেন। হয়তো উনি এমন কথা আশা করেননি। বাবা মায়ের সাথে তনিমাদের বাড়িতে গেলাম। মরা বাড়ি যেতে আমার একটুও ভালো লাগে না। কান্নাকাটি লেগেই থাকে। অন্যদের চোখে পানি দেখলে নিজের চোখেও পানি এসে যায়। তনিমার লাশ নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টেম করে ফেরত দেওয়া হবে। সাথে তনিমার বাবাকেও যেতে হয়েছে, ডিএনএর স্যাম্পল দিতে হবে। মেয়েহারা বাবাকে নিয়ে দারুণ কষ্ট। ওদের ফিরতে বেশ রাত হলো। শওকত সাহেব পাথরের মূর্তির মতো বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না। আন্টি ওনার কাছে ছুটে গেলেন, চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, ওগো, আমাদের মেয়ে আর নেই, আমাদের তনিমা আর নেই। দারোগা সাহেব থমথমে গলায় বললেন, কাল সকালের মধ্যে রিপোর্ট চলে আসবে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। বাবা বললেন, কাকে গ্রেফতার করেছেন? একজন সাইকিয়াট্রিস্টকে। তনিমা শেষবার ওনার সাথে কথা বলতে দেখা গিয়েছিল। সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। বাকিটা রিপোর্ট আসলে দেখা যাবে। ভীত গলায় বললাম, কোন সাইকিয়াট্রিস্ট? কী নাম ওনার? মেহেদি হাসান। তনিমার সাথে এর আগেও যোগাযোগ ছিল। সে কথা সে নিজেই স্বীকার করেছে। আমাদের ধারণা ধর্ষণের পর ঘটনা চাপা দিতে হত্যা করেছে। স্তম্ভিত হয়ে গেলাম। ডাক্তার সাহেব এমন কিছু করতে পারে না, উনি কখনো এমন হতে পারে না। মৃত মানুষটি কেউই দুনিয়ার বুকে বেশিক্ষণ রাখতে চায় না। এ রাতে তনিমাকে দাফন করা হবে। কয়েকজন লোক বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনেছে। শওকত সাহেবের নিজেদের বাঁশঝাড় নেই, কিনে আনা। কেউ কেউ আবার কবরের মাটি সরাতে ব্যস্ত। কয়েকজন মহিলা তনিমাকে গোসল করিয়ে সাদা কাপড় মুড়িয়ে দিয়েছে। মুড়িয়ে দিয়েছে। প্রিয় মানুষকে শেষ বিদায় জানানোর দৃশ্যটা খুব সুখকর নয়, হতেও পারে না। তনিমার লাশ নিয়ে যাওয়ার সময় চারদিক থেকে কান্নার রোল উঠল। আন্টি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। ধরাধরি করে তাকে ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো। ইচ্ছে করছিল আন্টির পাশে গিয়ে একটু বসে থাকি, খানিকক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দিই, কানের কাছে গিয়ে ফিসফিস করে বলি, শোনো না, আমারও মা নেই, আমাদের কষ্ট কি এক? তেমন কিছু বলা হলো না। লাশ কবরে রাখার আগ মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামলো। লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। আমি চুপচাপ বারান্দার কোনায় দাঁড়িয়ে রইলাম। কোথায় যাব? বৃষ্টির মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যায়। বাবা এসে শান্ত গলায় বললেন, তোর মাকে ডেকে নিয়ে আয়, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে বেশ রাত হলো। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 1টা বাজে। তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকলাম। গায়ে পানি ঢালবো। বৃষ্টির কারণে পরিবেশ ঠান্ডা হয়ে আছে। পানির শীতলতা বরফ ছুঁই ছুঁই। শাকেরা খালা রান্না চড়িয়েছে। আজ সে খুব ভোরে চলে এসেছে। কি এক নতুন রান্না শিখেছে। আমরা খেলে নাকি পাগল হয়ে যাব। বাবা বারান্দায় বসে আছে, চায়ের সাথে খবরের কাগজ। বোধহয় এই কম্বিনেশনটাই তার সবচেয়ে প্রিয়। আমি তার কাছে গেলাম, নিচু গলায় বললাম, বাবা একটু থানায় যেতে চাই। বাবা সহজ স্বরে বললেন, হ্যাঁ, আমাকেও যেতে হবে। মেহেদি ছেলেটার সাথে দেখা করা প্রয়োজন। ছেলেটা ভীষণ ভালো। ভালো মানুষ হলে তাকে জেলে নিয়ে যাবে কেন? নিশ্চয়ই কিছু খারাপ আছে। পৃথিবীতে সব খারাপ মানুষই জেলে যায় না, 2-1জন ভালো মানুষও জেলে থাকে। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তুই যেতে পারিস। সকাল 10টার দিকে যাচ্ছি, গেলে তৈরি থাকিস। আমি ডাক্তার সাহেবের সাথে দেখা করতে যাব না। বাবা অবাক হয়ে বললেন, তাহলে কার সাথে দেখা করতে যাবি? দিলু কাকার সাথে। বাবা চমকে উঠলেন, বিস্মিত গলায় বললেন, দিলুর সঙ্গে দেখা করতে চাস কেন? লোকটাকে কি তোর ভালো লাগে? না বাবা, তাকে আমার ভালো লাগে না, বরং এই পৃথিবীতে সবচেয়ে ঘৃণার তার জন্য। তাহলে? মায়ের ব্যাপারে জানতে চাই। তুমি জানো মায়ের ব্যাপারে?
তেমন কিছু জানি না, কখনো কথা হয়নি, যা শুনেছি তাই। ধরা গলায় বললাম, নিয়ে যাবে আমাকে? যাওয়া যায়, 10টার দিকে তৈরি থাকিস। তোর মাকে বলার দরকার নেই, শুনলে কষ্ট পাবে। তরল গলায় বললাম, কষ্ট পাবে কেন? মায়েরা সন্তানের ভাগ দিতে চায় না। দিলু কাকা থানায় নেই, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার সাহেব আছেন, শুকনো মুখে জেলের ভেতরে বসে আছেন। উনি আমায় দেখে খুব বিব্রত হয়ে পড়লেন, মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলেন। আমি হাসলাম। বাবা বেশ সময় নিয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বললেন, কোথায় কি হয়েছে জানতে চাইলেন। দারোগা সাহেব থমথমে মুখে বাবার মুখের দিকে তাকিয়ে আছেন। মুখ থেকে দেখে মনে হচ্ছে সে খুব বড় কোনো ভুল করে ফেলেছে। আমি গিয়ে বাবার পাশে দাঁড়ালাম, ধরা গলায় বললাম, আমাদের যেতে হবে। চোখে পানি এসে যাচ্ছে, কান্না থামার কোনো উপায়ই নেই। বাবা শান্ত গলায় বললেন, কথা শেষ করি, তারপর জেলের দিকে যাব। টিস্যু পেপার দিয়ে চোখ চেপে ধরে মাথা নাড়ালাম। আজকাল চোখ দুটো খুব সমস্যা করছে, হুট হট পানি চলে আসে। দিলু কাকার সাথে দেখা করতে বেশ কাঠখড় পোড়াতে হলো। দুজনকে একসাথে সাক্ষাৎ করতে দেবে না, আবার আমাকে একাও যেতে দেবে না। শেষ পর্যন্ত বাবা অনেক বুঝিয়ে রাজি করলেন। দুদিনেই তার শরীর ভেঙে গেছে, চোখের নিচে কালচে দাগ। আমি দিলু কাকার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমার মায়ের ব্যাপারে বলুন, আমি জানতে চাই। সে কোনো উত্তর দিল না, ভাবলেশহীনভাবে তাকিয়ে রইল। বাবা বললেন, শোনো দিলু, আমরা ঝামেলা করতে আসিনি। বাচ্চা মেয়েটার সাথে তুমি যা করেছো তা কখনো মেনে নেওয়া যায় না। দিলু কাকা বলল, আর কি ঝামেলা করবেন, যা করার তো করেই ফেলেছেন। চাইলে এখনও অনেক ঝামেলা করা যায়। দীর্ঘদিন যাবৎ তুমি আমাদের বাড়িতে ছিলে, কাজেই তোমার উপর চুরির ট্যাগ লাগিয়ে দিতে তেমন সমস্যা হবে না। ভয় দেখাচ্ছেন? হুমকি দিচ্ছি। ডালিয়া যেসব প্রশ্ন করে সেগুলো ঠিকঠাক জবাব দাও। মেয়েটা তার মায়ের সম্পর্কে জানার অধিকার আছে। দিলু কাকা মাকে খুব বাজে ভাষায় একটা গালাগাল দিল। তারপর বিশ্রী ভঙ্গিতে বলল, ডালিয়া আমার মেয়ে না, পদ্মর অবৈধ সন্তান। তীক্ষ্ণ গলায় বললাম, এসব কি বাজে কথা বলছেন? বাজে কথা কেন বলবো? বাজে কথা বলে আমার কী লাভ? আপনার কী লাভ তা আমি জানি, আপনি জানেন। কোনো লাভ নেই। তোর মা ছিল পুলিশের গোয়েন্দা, পুলিশের দেওয়ার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছিল। মাতারির মিথ্যে প্রেমের জালে ফেঁসে জীবনটা শেষ করে দিলাম। আপনি মিথ্যে বলছেন। ওই মাইয়া নাটক সিনেমা নায়িকাদের মতো ভাব করিস না। আমি বেশিরভাগ সময় মুভি দেখে কাটাই, কাজেই আমার চরিত্রে নায়িকা প্রভাব থাকবে, এটাই স্বাভাবিক। এত ভাব নিয়ে কথা বলিস না। 13 বছর বয়সী মেয়েকে এত পাকনামি মানায় না। 13 বছর খুব কম বয়স নয়। দিলু কাকা হাসল, গলায় স্বর যথাসম্ভব নিচু করে বলল, শোন, তোর একটা কথা বলি, তোর মা সেদিন মারা যায়নি, আমি নিজের হাতে গলা টিপে মেরে ফেলেছিলাম। মাথার মধ্যে ঝিমঝিম করে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বললাম, কেন মেরেছিস আমার মাকে? সে আমার কথার জবাব দিল না। একজন পুলিশকে ডেকে বলল, এরা দুজন আমার কেউ না, অহেতুক প্রশ্ন করে বিরক্ত করছে, ওদের বের করে দিন। বাবা সহজ বললেন, বের করে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আমি আসতে চাচ্ছিলাম না। বাবা হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এলেন। অসম্ভব কোমল গলায় বললেন, দিলু, তোকে রাগাতে চাইছে। তোর মায়ের মৃত্যু হয়েছিল রক্তক্ষরণের কারণে, হাসপাতাল থেকে রিপোর্ট করানো হয়েছিল। ও, তোর কষ্ট আমি বুঝতে পারছি মা, কিন্তু কি করার আছে? কিছুই করার নেই। যদি ওই লোকটা সত্যি সত্যি মাকে খুন করে, তাহলে তো ওর কোনো শাস্তিই হলো না। এত চিন্তা করে না মা, সব ঠিক হয়ে যাবে। মিথ্যা সান্ত্বনা দিও না, আমার সত্যিই কিছু ভালো লাগছে না। মিথ্যা সান্ত্বনা দিচ্ছি না, আমরা আবার কেস করব। পদ্মর খুনের ব্যাপারে দিলু নামে মামলা করব। 13 বছর পরে আদৌ কি সম্ভব? চেষ্টা করে দোষ কি? তুমি আমার জন্য এত কিছু করবে? প্রত্যুত্তরে বাবা হাসলেন, অসম্ভব কোমল হাসি, যেন তাতে এক সমুদ্র স্নেহ মেশানো। মা রান্নাঘরে খুব ব্যস্ত, তনিমাদের বাড়িতে খাবার দেওয়া হবে, আলুদম, আম দিয়ে পাতলা ডাল আর মুরগির মাংস। শাকেরা খালা বাড়ি যেতে পারছে না, মুখ গোমরা করে কাজ করছে। মা বলল, এখানে ঘুরঘুর করছিস কেন, কিছু লাগবে? না, কিছু লাগবে না, ভালো লাগছে না। বাইরে যাস না, কখন কোথা থেকে কি হয়ে যায়। কি হবে? তনিমাকে দেখছিস না, দিনকাল ভালো না, ঘরে থাক। কথাগুলো বলে মানিয়ে যেই মিইয়ে গেল। ব্যস্ত ভঙ্গিতে তরকারি বলক দেখতে লাগলো, চোখে পানি এসে যাচ্ছে।
মায়ের এত ভালো হয় কেন? সন্ধ্যার দিকে তনিমাদের বাড়িতে গেলাম। শোকের পরিবেশ মরে এসেছে। কেউ আগের মতো কাঁদছে না। আন্টি সামান্য কাঁদলেও শব্দ করছেন না। রাতে খাওয়ার সময় দারোগা সাহেব এলেন। থমথমে গলায় বললেন, পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেছে। শৌকত ভাবলেশহীন গলায় বললেন, কি আছে তাতে? যার লাশ পাওয়া গেছে তার সাথে আপনার ডিএনএ টেস্ট মিলেনি। শওকত সাহেব উত্তেজিত গলায় বললেন, তার মানে কি? কি বলতে চাইছেন আপনি? আমার কথার দুইটা অর্থ হতে পারে। এক, লাশটা তনিমার না, আর দুই, আপনি তনিমার বাবা না। শওকত সাহেব কাঁপতে লাগলেন। জড়ানো গলায় বললেন, এসব কি বলছেন? দেখুন, উত্তেজিত হবেন না। আমরা সম্ভাবনার কথা বলছি। সব কিছু তদন্ত করার পর জানা যাবে। তনিমার মায়ের ডিএনএর সাথে মিলিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সাথে অজ্ঞাত লাশেরও খোঁজ চলবে। এমন কি হতে পারে না পারে যে তনিমা বেঁচে আছে, ওর কিছু হয়নি? হতে পারে, আবার নাও হতে পারে। 50-50 চান্স। শওকত সাহেব ধপ করে চেয়ারে বসে পড়লেন। ওনার চোখ জলজল করছে। আপন মানুষ ফিরে পাওয়ার আশাটা বোধ হয় এমনই সুন্দর হয়। তনিমাকে ফিরে পেলে খুব সুবিধা হবে। ডাক্তার সাহেব জেল থেকে ছাড়া পেয়ে যাবে। বাবার মতো আমারও মনে হয় উনি কোনো দোষ করতে পারেন না। পারেন বিধায় কি আমাকে ফিরিয়ে দিলেন? হবে হয়তো।